নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বাড়িতে সবাই মোটামুটি আছি। আজকের এই ভিডিওটা এবং এর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আজকে আমি কোনো রকম ব্লগ ভিডিও আনিনি। আসলে কোনো রকম ব্লগ ভিডিও করার মতো মানসিকতা আমার মধ্যে নেই এই মুহূর্তে। আমি তো রেগুলার ব্লগ ভিডিও আপলোড করি, কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে কোনো ব্লগ ভিডিও করার মানসিকতা নেই। আজকে হচ্ছে আগস্ট মাসের 16 তারিখ, গতকাল ছিল আগস্ট মাসের 15 তারিখ। তো আগস্ট মাসের 15 তারিখে আমার খুবই কাছের একজন মানুষ, প্রিয়জন, আমাদের সকলকে ছেড়ে, ইহজগৎ ছেড়ে তাদের দেশে পাড়ি দিয়েছে। আমরা সবাই জানি যে মৃত্যুটা খুবই কঠিন প্রত্যেকটা মানুষের কাছেই, এবং মৃত্যুটা তো সত্যি, এটা তো সবাই জানে, তাই না? কিন্তু যখন এমন কোনো মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, যে চলে যাওয়ার পর মনে হয় যে এই ক্ষতিটা আমাদের জীবনে হয়তো আর কোনো দিনই পূরণ হবে না, তখন ভিতরে খুবই কষ্ট হয়। আর সেরকমই একটা কষ্ট এই মুহূর্তে আমার এবং আমার পুরো পরিবারের প্রত্যেকেরই হচ্ছে। নিজের আবেগ অনুভূতিকে না কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে পড়ছে। তো সেই জন্য তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বড় কাকু, মানে আমার বাবার যে পরের ভাই, যে বলতে পারো আমাদের প্রত্যেকের বন্ধু ছিল, আমাদের পুরো পরিবারের মেরুদণ্ড ছিল, মানে সব কিছুই, যাকে ছাড়া আমরা একটা পরিবার চিন্তাই করতে পারি না। তো সেই বড় কাকু দীর্ঘ 1 মাস, মানে টানা 1 মাস রোগ ভোগের পর আমাদের সকলকে ছেড়ে, এই জগৎ ছেড়ে ঈশ্বরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। আমি জানতাম বড় কাকুর শরীরটা খারাপ, আমরা রেগুলার প্রত্যেকেই খবর নিচ্ছিলাম। বড় কাকুর আসলে পেটের মধ্যে ইনফেকশন হয়েছিল, টিউমারও হয়েছিল, সুগার ছিল, সমস্ত কিছুই ছিল। একটা মানুষ যে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে, প্রত্যেকটা মানুষের মানে নিঃস্বার্থভাবে উপকার করে গিয়েছে, তাকে ঈশ্বর কেন এভাবে তুলে নিলেন আমরাও জানি না, আমরা ভাবতেই পারি না। আমার বাবারা একটা উঠানের মধ্যেই না 3 ভাই একসাথেই থাকে। এক উঠানের মধ্যেই 3 ভাই একসাথে থাকে, মানে একটা উঠোনের মধ্যেই 3 ভাইয়ের বাড়ি, মাঝখানে আমার বাবা থাকে, আর 2 সাইডে আমার বাবার 2 ভাই, আমার ছোট কাকু এবং বড় কাকু। তো আমরা যখনই যেতাম, মানে আমরা ওই বাড়িটা না ওই মানুষটাকে ছাড়া ভাবতেই পারি না। একটা রাজবাড়ি মানুষ, খুব একটা বেশি বয়সও নয়, আমাদের সাথে মজা ঠাট্টা সব কিছুই চলতো। আবার আমাদের প্রত্যেকটা বিপদে আপদে মানে আমরা সকলেই তাকেই গিয়ে বলতাম, আমরাও বলতাম, আমার ভাই বলতো, আমার বাবা মা প্রত্যেকেই বলতো, প্রত্যেককে যুক্তি দিত। আর প্রচুর মানুষের সাথে ওঠা বসা ছিল, সেই জন্য মানে কথাতে আছে না যে বিপদ তারণ, মানে বড় কাকু আমাদের বিপদ তারণ ছিল, প্রত্যেকটা বিপদ থেকে উদ্ধার করত। আমি মাঝে শুনেছিলাম 14 তারিখে আমি শুনেছিলাম যে কাকু একটু অসুস্থ আছে। তো 15 তারিখে আমি যখন সন্ধ্যাবেলা, আমার দিদি আমাকে ফোন করেছিল, তো এরকম কাকুকে নাকি ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আমার ভাই কলকাতায় ছিল কাকুর কাছে, তো ভাইয়ের কাছে ফোন করে আমি জানতে পারি যে না, কাকু একটু ভালো আছে, মানে একটু শারীরিক কন্ডিশনটা একটু ভালো আছে। তো আমার মনটা তখনই কেমন একটা হয়েছিল যে যে মানুষকে ডাক্তারি জবাব দিয়ে দেয় সেই মানুষ হঠাৎ করে কী করে এরকম ভালো হয়ে গেল, কোথাও কিছু একটা মানে লুকানোর ব্যাপার চলছে নাকি। তো আমার বড় কাকু 15ই আগস্ট রাত 8টা 15তেই মারা গিয়েছে। আমি যখন ফোন করি তখন কিন্তু বড় কাকু মারা গিয়েছে, আমার ভাই কাউকে বুঝতে দেয়নি। তবে হ্যাঁ, আমার ভাই কাঁদছিল, সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু ভাই বুঝতে দেয়নি যে কাকু মারা গিয়েছে। কাকু মারা যাওয়ার পর কাকুকে কলকাতা থেকে রিলিজ করে নিয়ে যখন বাড়ি ফিরছিল, তখন ডানকুনি ক্রস করার পর আমার ভাই সকলকে ফোন করতে লাগে ভোর 4টের দিকে। আমার হাজব্যান্ডকেও ফোন করেছিল, তখন আমরা সকলেই ঘুমিয়েছিলাম। তো আমি ফোনের কোনো আওয়াজ শুনতে পাইনি। আমার হাজব্যান্ড ফোনটা রিসিভ করে আমার হাজব্যান্ডকে পুরোটা জানিয়েছে। আর যেহেতু আমার বড় কাকু না, মানে কি বলবো, আমরা যেমন মা বাবার সাথে যেরকম সম্পর্ক, আমাদের বাড়িতে না সকলের সাথেই, কাকা কাকিমা সকলের সাথে একই সম্পর্ক। আমরা মানে কখনো ভাবতেই পারি না যে এটা আমার কাকু, এটা আমার কাকু নয়। আমরা এক উঠোনে 8 ভাই বোন একসাথে মানুষ হয়েছি, 2 কাকার ছেলে মেয়ে এবং আমরা মিলে। তো আমরা সবসময় বলতাম যে আমরা 8 ভাই বোন। আমার মারা যখনই কোথাও যায়, 3 জায় মিলে একসাথেই যায়, মানে আমার 2 কাকিমা, আমার মা, এরকম। আমার বাবা কোনো ডিসিশন নিলে সবসময় আমার কাকুর কাছে, মানে ডিসিশনটা আগে নিত,
যে এটা ঠিক হচ্ছে কি ভুল। আমাদের প্রত্যেকের যে বিয়ে হয়েছে, পাত্র নির্বাচন থেকে শুরু করে বিয়ের কথাবার্তা সমস্ত কিছু আমার বড় কাকুই ফাইনাল করেছে। মানে বড় কাকুর ওপর সমস্ত দায়িত্ব দিন আমরা নিশ্চিন্ত হতাম। এরকম একটা মানুষ ছিল। আমরা যখনই কোনো বোর্ডের পরীক্ষা দিতে যেতাম প্রত্যেকেই আমাদের প্রত্যেক ভাই বোনকে কাকু নিয়ে যেত। মানে কাকুর একটা অন্যরকম দায়িত্ব ছিল। তো সেরকম একটা মানুষ হঠাৎ করে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এরকম কম বয়সে, মানে ভাবতে খুব কষ্ট হচ্ছে। মানে এটা মেনে নিতেই খুব কষ্ট হচ্ছে। আমার বড় কাকুর উপরে আমার বাবা, মানে বড় দাদা আছে, এখনও 2 দিদি আছে। তো তাদেরকে রেখে দিয়ে যে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল, এটা আমরা মেনে নিতে পারছি না। আমি বেশ কিছুদিন ভিডিও করিনি, ভিডিও করতে ইচ্ছাও করছে না, বন্ধুদের কোনো রিপ্লাইও করতে পারছি না। আমি জানি আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হচ্ছে, কিন্তু আমার মন মানছে না, আমার হাত উঠছে না মানে ফোনটা ধরার জন্য যে আমি একটু ভিডিও করব। এতটাই আমরা প্রত্যেকে ভেঙে পড়েছি। ভোর 4টের দিকে যখন আমার হাজব্যান্ডকে ফোনটা করে, তখন আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মাকে জানিয়েছিলেন। তো আমার শাশুড়ি মা সকালে আমাকে কিছু জানতে দেয়নি। যথারীতি আমি যখন 5:30টায় ঘুম থেকে উঠি, তারপর আমার শাশুড়ি মাই চা করে দিয়েছিলেন আমাকে। আমি চাটা খাবার পর আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমার মেয়ের যে গানের স্কুল, তোমরা তো অনেকেই জানো আমার মেয়েকে গানের স্কুলে দূরে নিয়ে যেতে হয়। তো স্যার সকালেই গান শেখাবেন, আমার হাজব্যান্ড নিয়ে যাবে, আমাকেও সঙ্গে যেতে হবে। তো আমি তখনই বলেছিলাম যে যদি মানে আমার হাজব্যান্ড নিয়ে যায় আমার মেয়েকে, তাহলে আমি কেন যাব, বাড়িতেও তো আরও অনেক কাজ থাকে। তো তাও আমার শাশুড়ি মা আমাকে জোর করে পাঠিয়ে দেন যে না, তোমাকে নিয়ে যেতে হবে, মেয়েকে তুমি নিয়ে যাও, বাড়ির সমস্ত কিছু আমি সামলে নেব। আর আমার মেয়ের যে গানের স্কুল সিউড়ি, তো সেখানে যাওয়ার জন্য না আমাদের এই সাঁইথিয়া থেকে, আমরা যেখানে থাকি সাঁইথিয়া থেকে 2টো রাস্তা আছে। মানে দুদিকে যাওয়া হয়। একটা হচ্ছে আমার বাপের বাড়ি যে রাস্তায় মোহাম্মদ বাজার হয়ে সেদিকে, আর আরেকটা একটু শর্টকাট রাস্তা। তো আমি প্রত্যেকবারই শর্টকাট রাস্তাতেই যাই। এবার সেদিন আমার হাজব্যান্ড আমার বাপের বাড়ির রাস্তাটা ধরে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইদিকে কেন যাচ্ছ, কারণ অনেকটাই প্রায় ডবল টাইম লেগে যায়। তারপর সিউড়ি ঢোকার মুখে একটা ব্যারেজ আছে, সেই ব্যারেজটা ভেঙে গিয়েছে, সেই জন্য যাওয়া আসা করতে অসুবিধাও হচ্ছে। তো তবু আমার হাজব্যান্ড বলে যে এদিকে আমার একটু দরকার আছে, একটা দরকারি কাগজ একজনকে দিতে হবে, তাই এদিকেই যাচ্ছি। যেতে যেতে যখন আমাদের গ্রামের যে রাস্তাটা সেটা ধরে, তখন আমি আমার হাজব্যান্ডকে আবার জোর করে জিজ্ঞাসা করি যে আমরা এইদিকে কেন যাচ্ছি, এদিকে তো সিউড়ি যাওয়ার রাস্তা নয়। তখন আমার হাজব্যান্ড আমাকে জানায় যে আমার বড় কাকু আর নেই এই পৃথিবীতে, আমাদের সকলকে ছেড়ে, আমাদের সকলকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গিয়েছে, আমাদের সকলকে একা করে রেখে। বড় কাকুর দেহটা যখন আসে, আমরা নিতে পারছিলাম না সেই কষ্টটা। শুধু একটাই কথা বলবো ঈশ্বরকে, মানুষটাকে অনেক কষ্ট করে তুমি তুলে নিলে, পরজন্মে মানুষটাকে এরকম রোগ দিও না। একটা মানুষ চলে যাওয়ার পর পরিবার নয় পুরো গ্রাম যার জন্য অঝরে কেঁদেছে, সে মানুষটা কিরকম ছিল তোমরাও কল্পনা করতে পারো। প্রত্যেক মানুষের উপকার করেছে নিঃস্বার্থভাবে। যদি কখনো মানে কাউকে সাহায্য করার প্রয়োজন হয়েছে, সেটাও কোনো দিক ভাবনা চিন্তা করেনি, করেছে। আজকে সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল, আমাদের মাথার উপর থেকে ছাদটাই চলে গেল। আশা করছি বড় কাকু যেখানেই থাকবে সেখানেই ভালো থাকবে। এই জীবনে আমাদের প্রত্যেকেরই মঙ্গল চেয়েছে, তাদের দেশে গিয়ে যেন আমার বড় কাকু অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, পরের জন্মটা যেন নিরোগ হয়ে জন্মায়। এমন কোনো রোগ যেন ঈশ্বর তাকে না দেয় যে তাকে তার প্রিয়জনকে এভাবে ছেড়ে যেতে হয়। আজকে আর কোনো রকমভাবে ভিডিও করার আমার মানে ক্ষমতা নেই। আমি যতটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এতে আমার মনটাও একটু হালকা হলো, আর তোমাদেরকে একটু জানানো হলো। তোমরা সকলে একটু প্রার্থনা করো আমার কাকুর আত্মার যেন শান্তি পায়, সে যেন ভালো থাকে যেখানেই থাকে। আর কিছু বলার নেই আমার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে পরে আবার অন্য কোনো ভিডিওয় দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।